টিউবারকুলোসিস। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। তোমরা তো অলরেডি মাইক্রোবায়োলজিতে কিছুদিন ক্লাস করেছো, তারপরও আমরা একটা ব্রিফ দিই। হোয়াট ইজ টিউবারকুলোসিস? টিউবারকুলোসিস হচ্ছে একটা ক্রনিক গ্রানুলোমেটাস ডিজিজ কজড বাই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এখন এই ডেফিনেশনটা একটু বোঝার চেষ্টা করলে তোমরা প্যাথোলজিতে বিভিন্ন ধরনের লেশন পড়বে। লেশন মানে হচ্ছে আমরা যেটা বলি বাংলায় ঘা, ঠিক আছে? ঘা ঘা হলে ঘায়ের অনেক ধরনের টাইপ আছে, ঠিক আছে? এটা হচ্ছে গ্রানুলোমেটাস ডিজিজ, মানে ঘাটা গ্রানুলোমেটাস হয়, ঠিক আছে? এটা নিয়ে ডিটেইলস আলোচনা মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজি দুইটা সাবজেক্টেই তোমরা পড়বা। আমি জাস্ট বলে দিচ্ছি যে টিউবারকুলোসিস একটা ক্রনিক ডিজিজ এবং একটা ইনফেকশাস ডিজিজ, যেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা হয় মেইনলি। এবং এটা কি ধরনের লেশন তৈরি করে? গ্রানুলোমেটাস লেশন তৈরি করে। এক কথায় টিউবারকুলোসিস ইজ এ ক্রনিক গ্রানুলোমেটাস ডিজিজ caused by Mycobacterium tuberculosis. তোমরা সামনে খাতা কলম নিয়ে খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো, কিছু কথাবার্তা লিখতে হবে। এছাড়া আরো কিছু আছে, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম বভিস। এটা করে কি? মাইক্রোব্যাকটেরিয়াম বভিস হচ্ছে কাউ, যেটা কাউ স্পেসিসকে ইনফেকশন করে আর কি। তো যদি কেউ কাউ থেকে কোনো কাউ যদি ইনফেক্টেড হয় এটা দ্বারা, তখন সেটা থেকে তার মাংস বা মিল্কের মাধ্যমে পরে মানুষের মধ্যে ইনফেকশন করতে পারে। এছাড়া আরেকটা আছে মাইক্রোব্যাকটেরিয়াম ইন্টারসেলুলারি। এটা খুবই এবং গরুর দুধও আমরা সেদ্ধ করে খাই, যার কারণে এগুলো খুব একটা কমন না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ড্রাগস এ চলে যাবো, যে কি কি ড্রাগস ইউজ করা হয়, যেহেতু এটাই হচ্ছে আমাদের মেইন টপিক। কি কি ড্রাগ ইউজ করা হয়? ফার্স্ট লাইন ড্রাগ অ্যান্টিটিউবারকুলার, ফার্স্ট লাইন ড্রাগ, আর হচ্ছে সেকেন্ড লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগ। ফার্স্ট লাইন ড্রাগের মধ্যে আছে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথাম্বিউটল, স্ট্রেপ্টোমাইসিন ইত্যাদি। এগুলো লেখার দরকার নেই, এগুলো সব আছে তোমাদের এখানে, তোমাদের বইতে, জাস্ট নামগুলো বলছি আমি। সেকেন্ড লাইনে কি কি ড্রাগ আছে? সেকেন্ড লাইনে অনেক ধরনের ড্রাগ ইউজ করা হয়। সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইডের মধ্যে এমিকেসিন, ক্যানামাইসিন, এগুলো ইউজ করা হয়। ক্যাপ্রিওমাইসিনটা ইউজ করা হয়। ফ্লুরোকুইনোলোনের মধ্যে সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, এগুলো ইউজ করা হয়। এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা বলে দেই, ফ্লুরোকুইনোলনস একটা যে গ্রুপের ড্রাগ, এদের মধ্যে লিভোফ্লক্সাসিনকে বলা হয় রেসপিরেটরি ফ্লুরোকুইনোলনস। তোমাদের এবার প্রফের মধ্যে, তোমাদের বিডিএস এর পরীক্ষার মধ্যেই প্রফে কোশ্চেন করছে যে নেম সাম ফ্লুরোকুইনোলন ড্রাগস, তখন এই নামগুলো আসবে: ciprofloxacin, levofloxacin and moxifloxacin, etc.
আরেকটা কোশ্চেনও জিজ্ঞাসা করে, আমি জাস্ট সাইড নোট বা সাইড বেনিফিট কিছু বলছি তোমাদেরকে। সেই কোশ্চেন গুলো হচ্ছে যে ফ্লুরোকুইনোলন্স স্টার্ট হওয়ার মানে জেনারেশন কি, মানে প্রথম জেনারেশন শুরু হওয়ার আগে এটা সোর্স কি? সোর্স হচ্ছে নেলিডেক্সিক অ্যাসিড। নেলিডেক্সিক অ্যাসিড হচ্ছে ফ্লুরোকুইনোলন্স এর সোর্স। এখান থেকে শুরু হয় ফ্লুরোকুইনোলন্স। তোমরা গাইডে ফ্লুরোকুইনোলন্স চ্যাপ্টারটা খুললে ওখানে এই জিনিসটা পাবা, যেটা সোর্স হচ্ছে নেলিডেক্সিক অ্যাসিড। থার্ড যে কোশ্চেনটা জিজ্ঞেস করে যে রেসপিরেটরি ফ্লুরোকুইনোলন্স কোনটা, সেটা হচ্ছে লিভোফ্লক্সাসিন। রেসপিরেটরি ফ্লুরোকুইনোলন্স হচ্ছে লিভোফ্লক্সাসিন। কেন রেসপিরেটরি ফ্লুরোকুইনোলন্স, সেগুলো আলোচনা আমরা রেসপেক্টিভ চ্যাপ্টার করব ইনশাআল্লাহ। তারপর হচ্ছে প্যারামিনোস্যালিসাইলিক অ্যাসিড, সাইক্লোসেরিন। এছাড়াও আরো কিছু ড্রাগ আছে যেগুলো স্লাইডের মধ্যে নাই, যেমন হচ্ছে লিনেজলিড। লিনেজলিড খুবই আপকামিং একটা ড্রাগ, যেটা নিউয়ার ড্রাগ বা ইদানিং বেশ ভালো ইউজ হচ্ছে। সেটা হচ্ছে লিনেজলিড, বা স্পেলিং হচ্ছে LINEZOLID, লিনেজলিড। তো এগুলো হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগস। আচ্ছা, ফার্স্ট লাইন ড্রাগস সম্পর্কে যদি বলি, ফার্স্ট লাইন ড্রাগস আর সুপিরিয়র ইন এফিকেসি টু সেকেন্ড লাইন ড্রাগস। মানে হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগের এফিকেসি সেকেন্ড লাইন ড্রাগস এর চেয়ে বেশি। আমরা জানি তোমরা এফিকেসি এন্ড পটেন্সি এগুলো ডেফিনিশন আলাদা করে শিখেছো। তো এফিকেসি বেশি হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগের এফিকেসি বেশি বা সুপিরিয়র। আচ্ছা, আজকে ট্রিটমেন্ট নিয়ে খুব একটা পড়াবো না, তবে ট্রিটমেন্টের সম্পর্কে একটু সংক্ষেপে বলি। ট্রিটমেন্টে ওখানে দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল ফেজ, আর একটা হচ্ছে কন্টিনিউশন ফেজ। তোমরা সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ইনিশিয়াল ফেজ আর একটা হচ্ছে কন্টিনিউশন ফেজ। ইনিশিয়াল ফেজটা কি? ইনিশিয়াল ফেজ হচ্ছে এমন একটা ফেজ যে ফেজে আমরা সকল অর্গানিজমকে, মানে এটাকে বলা হয় কমপ্লিট স্টেরিলাইজেশন অফ দা অর্গানিজম। অর্থাৎ যে ফেজের মধ্যে অর্গানিজমকে কমপ্লিটলি মেরে ফেলা হয়, সবগুলোকে মেরে ফেলা হয়। স্টেরিলাইজেশনের ডেফিনিশন তোমরা পড়ছো, যেটাতে 99.9% মাইক্রো অর্গানিজম মারা যায়। তো তাহলে ইনিশিয়াল ফেজের প্রয়োজনটা কি, বা ইনিশিয়াল ফেজে যে ড্রাগগুলো ইউজ করবো সেগুলোর প্রয়োজনটা কি? ইট ইজ ফর কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট স্টেরিলাইজেশন অফ দ্য অর্গানিজম। ইনিশিয়াল ফেজে যত অর্গানিজম আছে সবগুলোকে মেরে ফেলার জন্যই এই ফেজটা। এরপর ইনিশিয়াল ফেজটা শেষ হয়ে যাওয়ার পরে কন্টিনিউয়াস ফেজ। কন্টিনিউয়াস ফেজ হচ্ছে আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে ইনিশিয়াল ফেজে হচ্ছে র্যাপিড কিলিং হয়, ঠিক আছে? র্যাপিড কিলিং হয়, র্যাপিড কিলিং হয়, এবং কন্টিনিউয়াস ফেজে হচ্ছে কমপ্লিট স্টেরিলাইজেশন হয়। এই দুইটা একটু ভুল হয়ে গেছে, এটা একটু ঠিক করে নাও। ইনিশিয়াল ফেজে হচ্ছে র্যাপিড কিলিং হয়, আর কন্টিনিউয়াস ফেজ হচ্ছে কমপ্লিট স্টেরিলাইজেশন হয়। অর্থাৎ ইনিশিয়াল বা ইন্টেনসিভ ফেজ, যেটা প্রথম যেটা থেকে ইনিশিয়াল বা ইন্টেনসিভ ফেজ, এটাতে হচ্ছে যেহেতু ইনফেক্টেড পেশেন্ট অনেক অর্গানিজম আছে, তাহলে সবগুলোকে দ্রুত মেরে ফেলতে হবে। সবগুলোকে ম্যাক্সিমাম যখন মারা যাবে, বাকি যে দুই একটা অল্প দুই একটা থাকবে সেগুলোকে মেরে ফেলে কমপ্লিট বডি থেকে অর্গানিজম ফ্রি করার জন্য কন্টিনিউশন ফেজ। আচ্ছা, গেল। এবার আসো আমরা আরেকটা জিনিস পড়ি। তোমরা এর আগে ব্যাকটেরিওসাইডাল ড্রাগ আর ব্যাকটেরিওস্টেটিক ড্রাগ এই দুইটা ডেফিনেশন পড়েছো কিনা? জি স্যার। কেউ আমাকে বলো, এই দুইটা ডেফিনেশন বলো আমাকে, যে কোনো একদিন। রোল 13 বলো দেখি। স্যার, ব্যাকটেরিওসিডাল হচ্ছে এর পুরো গঠনকে ডিস্ট্রয় করে দিবে, আর ব্যাকটেরিওস্টেটিক হচ্ছে ব্যাকটেরিয়ার মানে গ্রোথটাকে স্টপ করে দিবে। একটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল কিলিং,
মানে যে ব্যাকটেরিয়াল কলোনি থাকে সে পুরা কলোনিকে ডিস্ট্রয় করে দেবে এবং কিল করবে, কোনো কিছু থাকবে না। সাইডাল মানে হচ্ছে কিলিং, কমপ্লিটলি মেরে ফেলা। আর হচ্ছে স্ট্যাটিক মানে শব্দটা স্ট্যাটিক মানে হচ্ছে কোনো কিছু মানে পারসিস্ট করা আর কি। সে পুরা অর্গানিজম বা ব্যাকটেরিয়াল কলোনিটাকে কিল করবে না, কিন্তু সে যেটা করবে সেটা হচ্ছে ইনহিবিট করবে, গ্রোথটাকে ইনহিবিট করবে। তো এখানে এরকম একটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে টিউবারকিউলোসাইডাল ড্রাগ, আর এটা হচ্ছে টিউবারকিউলোস্টেটিক ড্রাগ। টিউবারকুলোসাইডাল ড্রাগ হচ্ছে যেগুলো মানে ব্যাকটেরিয়ার যে মাইক্রোব্যাকটেরিয়াম বেসিলাই গুলো আছে সেই বেসিলাই গুলোকে মেরে ফেলবে। আর স্টেরিক হচ্ছে যেটা গ্রোথটাকে ইনহিবিট করবে। তাহলে কয়েকটা নাম লিখে নাও টিউবারকুলোসাইডাল এজেন্টের নামগুলো। একটা হচ্ছে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, স্ট্রেপ্টোমাইসিন। আমি সাজেস্ট করবো তোমরা ক্লাসের সময় সাথে একটা বই রাখবা, যে বই তোমরা ফলো করো। তাহলে হবে কি, যে ইনফরমেশন গুলো বলছে যেগুলো সিমিলার সেগুলো তোমার ফলো করতে সহজ হবে, যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি আমরা। ক্যাপ্রিওমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, ক্যানামাইসিন, ক্যাপ্রিওমাইসিন। লেখা হয়ে গেছে। এরপর আমরা দেখবো টিউবারকুলোস্টেটিক ড্রাগ। টিউবারকুলোস্টেটিক ড্রাগ হচ্ছে ইথামবিউটল, ইথামবিউটল, থায়াএসিটাজোন, স্যার আরেকবার বলেন থায়াএসিটাজোন। কোন ড্রাগ এগুলা? এটা হচ্ছে টিউবারকুলোস্টেটিক ড্রাগ, মানে যেগুলো কিল করবে না বাট ব্যাকটেরিয়াল কলোনি গ্রোথকে ইনহিবিট করবে, এরা হচ্ছে টিউবারকুলোস্টেটিক এজেন্ট। তোমরা শুধু দুইটা ওয়ার্ডের ক্ষেত্রে খেয়াল রাখবে আর কি, টিউবারকুলোসাইডাল বলতেছি না স্ট্যাটিক বলতেছি, শব্দটা জাস্ট এটুকু মাথায় রাখতে হবে। স্ট্যাটিক ড্রাগ হচ্ছে ইথামবিউটল, থায়াএসিটাজোন, তারপর হচ্ছে সাইক্লোসেরিন, সাইক্লোসেরিন SERINE, সাইক্লোসেরিন। ইথামবিউটল লিখছো, এরপর লেখো ইথাইনোমাইড, ইথাইও বা এথিওনেমাইড, এটা স্পেলিংটা হচ্ছে ETHIO, এথিওনেমাইড, NAMIDE, এথিওনেমাইড। আর হচ্ছে লিনেজলিড। এগুলো হচ্ছে মোটামুটি টিউবারকুলোস্টেটিক এজেন্ট। তাহলে আমরা ফার্স্ট লাইন ড্রাগ নিয়ে একটু আলোচনা করি ইনশাআল্লাহ। তার আগে একটা জিনিস বলি যে আইডিয়াল অ্যান্টি টিবি ড্রাগের জন্য কি কি প্রপার্টি থাকতে হবে একটা আইডিয়াল অ্যান্টি টিউবারকুলাস ড্রাগের জন্য। প্রথম হচ্ছে ড্রাগটা অবশ্যই ব্যাকটেরিসাইডাল হতে হবে। আমরা যে ট্রিটমেন্টে যখন আসবো তখন দেখবো যে আমরা অলওয়েজ কম্বিনেশন ইউজ করি, আমরা কোনো সিঙ্গেল ড্রাগ ইউজ করি না। কেন করি না সেগুলো আমরা একটু পরে দেখবো। অলওয়েজ আমরা কম্বিনেশন ইউজ করি। তো দেখা যাবে যে কম্বিনেশন ইউজ করলে একটা জিনিস এনশিওর হয়, সেটা হচ্ছে সেটা ব্যাকটেরিওসাইডাল হয়। আমরা জানি দুইটা ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ যদি দিই তাহলে কি হয়, ব্যাকটেরিওসাইডাল হয়। ব্যাকটেরিওস্ট্যাটিক প্লাস ব্যাকটেরিওস্ট্যাটিক ইকুয়াল টু ব্যাকটেরিওসাইডাল। আবার ব্যাকটেরিওস্ট্যাটিক প্লাস ব্যাকটেরিওসাইডাল কি আমরা দেই, কেউ বলতে পারবা? ইনসান, ইনসান স্যার এটা হ্যালো, স্যার একসাথে দিব না দুইটা। হ্যাঁ ভেরি গুড, একসাথে দিব না, এটা একটু খেয়াল রাখবো।
ব্যাকটেরিওসাইডাল প্লাস ব্যাকটেরিওসাইডাল আমরা দিতে পারি, তাহলে মোর ব্যাকটেরিওসাইডাল ইফেক্ট, ব্যাকটেরিওস্ট্যাটিক প্লাস ব্যাকটেরিওস্ট্যাটিক ইকুয়াল টু ব্যাকটেরিওসাইডাল ইফেক্ট, বাট ব্যাকটেরিওস্ট্যাটিক এবং ব্যাকটেরিওসাইডাল আমরা দিব না। কেন দিব না কেউ বলতে পারবে? স্যার একটার ইফেক্টকে চেঞ্জ করে দিবে, এই জন্য কিভাবে দিব না। করবে? স্যার ব্যাকটেরিয়াসাইডালটা হচ্ছে কিল করবে আর ওটার ইফেক্টটা হচ্ছে আমার কমাই দিবে ব্যাকটেরিয়াস্ট্যাটিক। এখন দেখো ব্যাকটেরিওসাইডাল যদি অর্গানিজম সব কিল করে ফেলে, ঠিক আছে, তাহলে ব্যাকটেরিওস্ট্যাটিকের কোনো কাজ করা কিছু থাকবে? নো স্যার। ওটাই আর কি, মানে একটা এফেক্টটাকে নষ্ট করে দেয়। আচ্ছা গুড। এটাও এবার প্রফেসর কোশ্চেনটা জিজ্ঞাসা করছে, আমার মনে হয় এটা এক্সপ্লেনেশনটা তোমরা বই থেকে একটু ভালো করে দেখে নিবা। ভেরি ইম্পর্টেন্ট প্রফেসর কোশ্চেন, যে ব্যাকটেরিওস্ট্যাটিক এবং ব্যাকটেরিওসাইডাল কেন আমরা একসাথে দিব না। একই ক্ষেত্রেও সেম কম্বিনেশন ড্রাগের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল ড্রাগ হতে হবে, অ্যান্টিটিউবারকুলার ড্রাগ যেটা আমরা ইউজ করব। তারপর হচ্ছে থেরাপিউটিক এফিকাসি বেশি হতে হবে, এটা এনি ড্রাগের ক্ষেত্রেই, যে এফিকাসিটা বেশি হতে হবে, টক্সিসিটি কম হতে হবে, এবং রেজিস্ট্যান্স ডেভেলপ করবে না বা কম করবে। এই চারটা মোটামুটি বলতে পারো যে এনি অ্যান্টিবায়োটিক ড্রাগের ক্ষেত্রে প্রযোজ্য, যে ব্যাকটেরিওসাইডাল হতে হবে, তারপর হচ্ছে থেরাপিউটিক এফিকাসি বেশি থাকবে, টক্সিসিটি কম থাকবে, এবং রেজিস্ট্যান্স ডেভেলপ করবে না। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে আইসোনিয়াজাইড, আইসোনিয়াজাইড আগে একটু বলি, টিউবারকুলোসিসের ক্লাসিফিকেশন। আমরা যখন টিউবারকুলোসিস বলি মেইনলি পালমোনারি টিউবারকুলোসিসকেই বোঝাই, কিন্তু টিউবারকুলোসিস লাংস ছাড়াও বডির অন্যান্য অর্গানকেও ইনভলভ করতে পারে বা এফেক্ট করতে পারে। যদি লাংসের বাইরে হয় তখন সেগুলোকে বলি আমরা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। নরমালি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস ইজ, এটা একটা খারাপ স্টেজের রোগ। লাংসের টিউবারকুলোসিস হওয়াটা না যতটুকু খারাপ, যদি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস হয় সেটা আরো বেশি খারাপ হয়। তো প্লুরাল টিউবারকুলোসিস, কারণ লাংসের পরেই প্লুরা থাকে, অতএব প্লুরাকে ইনভলভ করবে। বোনস এন্ড জয়েন্টস টিউবারকুলোসিস, এটা পটস ডিজিজ নামে পরিচিত। বোনস এন্ড জয়েন্টস টিউবারকুলোসিসের একটা এক্সাম্পল হচ্ছে পটস ডিজিজ, POTT টিউবারকুলোসিস, পটস ডিজিজ। এটা আরেকটা নাম হচ্ছে পটস ডিজিজের আরেকটা নাম হচ্ছে স্পাইনাল টিউবারকুলোসিস, মানে হচ্ছে মেরুদণ্ডে বা স্পাইনের মধ্যে টিউবারকুলোসিস হয়। ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস, অনেক সময় অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস বলা হয়। আমি অনেকগুলো পেশেন্ট পেয়েছি ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিসে। জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিস, জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিসটা জেনিটো ইউরিনারি সিস্টেমকে ইনভলভ করে। আচ্ছা, ট্রিটমেন্ট আজকে আমরা এখন করবো না, আপাতত আমরা আমাদের মূল টপিকে চলে আসি। আইসোনিয়াজাইড, ঠিক আছে, আইসোনিয়াজাইডটা হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ, এবং আমরা বলছি যে ফার্স্ট লাইন ড্রাগস আর সুপিরিয়র ইন এফিকাসি ইন কেস অফ, মানে সেকেন্ড লাইন ড্রাগের থেকে এটার এফিকাসিটা একটু বেশি। আইসোনিয়াজাইড ড্রাগটা খুব হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল। কেস হিস্ট্রিতে তোমাদেরকে একটা সিনারিও দিবে, দিয়ে বলবো যে রাইটে অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস এন্ড রাইটে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন লিখতে বলে, অনেক ক্ষেত্রে বলে যে কিছু ড্রাগের নাম লিখো, এটার মধ্যে ড্রাগ অফ চয়েস কোনটা সেটা লিখো, 3টা কোশ্চেন থাকে।
তো আমাকে তাহলে তোমরা কেউ বলো যে টিউবারকুলোসিস হয়েছে এরকম বুঝবা কিভাবে? কাশি থাকবে স্যার 2 সপ্তাহের বেশি। আর বলতে থাকো। আর স্যার ওজন কমে যাবে, শুকায় যাবে। তারপর আচ্ছা আমি বলি, সর্বপ্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ফিভার। ফিভার, ঠিক আছে। তারপর হচ্ছে কাফিং। কাফিং কাফিং থাকবে হচ্ছে মোর দেন 2 উইকস, এবং কাফের সাথে ব্লাডও যেতে পারে, রক্ত যেতে পারে। সেকেন্ড হচ্ছে ফিভার। ফিভার থাকবে হচ্ছে ইভিনিং, মানে বিকালের দিকে, সন্ধ্যার দিকে হচ্ছে, এটাকে বলে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার। ইভিনিং রাইজ অফ টেম্পারেচার অর্থাৎ জ্বরটা সন্ধ্যার পর থেকে উঠতে থাকে এবং রাত হলে বা সকালের দিকে জ্বরটা নেমে যায় বা জ্বরটা কমে যায়, এটাকে বলে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার। ওয়েট লস থাকবে। হ্যাঁ, আর হচ্ছে সিমটমেটিক কিছু ইয়া থাকবে, যেমন মনে করো যদি লাংসে হয় তাহলে লাংসের যে সমস্যাগুলো প্লুরাইটিক পেইন বলে, লাংসের ইনফেকশন হওয়ার কারণে তার বুকে ব্যথাও থাকতে পারে, এগুলো হবে। আর যদি এক্সট্রা পালমোনারি হয় তাহলে সেই অনুযায়ী বিভিন্ন সিমটম গুলো থাকবে। এখন এটা হচ্ছে সিমটমস। সিমটমস ছাড়াও আমরা কিভাবে এটা ডায়াগনোসিস করতে পারি? প্রথম হচ্ছে যে এক্স-রে, রেডিওলজি। এক্স-রে দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি যে মানে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় তার টিউবারকুলোসিস হয়েছে কিনা। যদি সিমটম গুলো থাকে আর এক্স-রে যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা টিউবারকুলোসিস কিনা। আর একটা হচ্ছে টিউবারকুলিন টেস্ট বা মনটেক্স টেস্ট, একটা টেস্ট আছে যে স্ক্রিনিং করা হয়, এটা দিয়েও আমরা বুঝি যে তার টিউবারকুলোসিস আছে কিনা। কিন্তু আমরা এখন জিন এক্সপার্ট করি, মানে হচ্ছে জিন অ্যানালাইসিস করে দেখি যে তার টিউবারকুলোসিস আছে কিনা। এটা হচ্ছে 100% অ্যাকুরেট। সো এখন আর ওই মনটেক্স টেস্ট এগুলো করা হয় না, জিন এক্সপার্ট করা হয়। ব্লাড টেস্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা দেখলে ব্লাডের বিভিন্ন সেলগুলোর কাউন্ট দেখো আমরা একটা আইডিয়া পেতে পারি। এছাড়া মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অ্যান্ড মাইক্রোবায়োলজিক্যাল কালচার। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অ্যান্ড মাইক্রোবায়োলজিক্যাল কালচার, কালচার করতে পারি, মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন করতে পারি। যেমন মনে করো যেখান থেকে হয়, যদি কারোর পালমোনারি টিউবারকুলোসিস হয় তাহলে আমরা তার সোয়াব নিতে পারি, অথবা কাফের স্যাম্পল নিতে পারি। স্যাম্পল নিয়ে মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন করে কালচার করে দেখতে পারি, আবার মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে দেখতে পারি যেখানে পালমোনারি হয়, ব্রেইনে ইনভলভ হয় তাহলে সেসব নিব, যদি প্লুরাকে ইনভলভ করে তাহলে প্লুরাল ফ্লুইড নিব, যদি অ্যাবডোমেনকে ইনভলভ করে তাহলে কি নিব, অ্যাসাইটিক ফ্লুইড নিব। যার যখন যেখানে ইনভলভ করবে বোনস অ্যান্ড ইয়াতে হলে ওখান থেকে টিস্যু নিব, নিয়ে আমরা পরীক্ষা করব, করে কালচার করে দেখবো যে কি আছে কি না। এটা হচ্ছে ডায়াগনোসিস কিভাবে করব। এবার আমরা আইসোনিয়াজাইডে চলে আসি। আইসোনিয়াজাইডের ফাংশন এবং সে কিভাবে কাজ করে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আইসোনিয়াজাইড হচ্ছে একটা প্রাইমারি ড্রাগ বা ফার্স্ট লাইন ড্রাগ। কেন এটাকে ফার্স্ট লাইন ড্রাগ দেওয়া হয় বা ফার্স্ট লাইন ড্রাগ কেন বলা হয়? প্রথম হচ্ছে কেন আমরা এটা দিচ্ছি, একটা it is effective in both acid and alkaline solution. অর্থাৎ স্টোমাকে যদি অ্যালকালাইন মিডিয়াম বা অ্যাসিডিক মিডিয়াম থাকুক, যেটাই থাকুক, আমরা এটাতে ইউজ করতে পারি।
আর 3 নম্বর হচ্ছে আমরা প্রথমেই বলছিলাম যে টিউবারকুলোসাইটাল ড্রাগ গুলোর মধ্যে আইসোনিয়াজাইড হচ্ছে একটা কারণে সিমটমটা খুব দ্রুত রিলিফ হয়। তো আইসোনিয়াজাইড দেওয়ার কারণ হচ্ছে এগুলো, যে 1 নম্বর হচ্ছে এটা মোস্ট ইফেক্টিভ এন্ড চিপেস্ট ফার্স্ট লাইন ড্রাগ। সেকেন্ড হচ্ছে এটা ইফেক্টিভ ইন বোথ ইন অ্যাসিডিক এন্ড অ্যালকালিন মিডিয়াম। থার্ড হচ্ছে এটা হচ্ছে একটা টিউবারকুলোসাইডাল ড্রাগ ফর র্যাপিডলি মাল্টিপ্লাইং বেসিলাই। ঠিক আছে। আর এখানে আরেকটা কথা বলি, তোমাদের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মাল্টিপ্লাইং বেসিলাই আর এটা হচ্ছে রেস্টিং বেসিলাই, এই দুইটা জিনিস বলতে কে কে কি বুঝো আমাকে একটু বলো তো। কেউ বলতে পারো? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, রেস্টিং বেসিলাই মানে মাল্টিপ্লিকেশন করবে না, হ্যাঁ ঠিক আছে, সুপ্ত অবস্থায় আছে যেটাকে বলে। এটাকে কি বলে, এটা কি টার্ম বলে তো বলো তো, সুপ্ত তো বাংলায় বলতেছো, আরেকটা কি টার্ম আছে মেডিকেলটা? ইনকিউবেশন স্যার। হ্যাঁ, ইনকিউবেশন না, ইনকিউবেশন হচ্ছে ডিজিজ তৈরির আগ পর্যন্ত পিরিয়ড, যেটা অর্গানিজম শরীরে ঢুকছে কিন্তু এখনো রোগ তৈরি হয় নাই, এই মধ্যবর্তী সময়টাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। এটাকে বলে ডরমেন্ট স্টেট, ডরমেন্ট অবস্থা। তো আইসোনিয়াজাইড যেটা হচ্ছে টিউবারকুলোসাইটাল, তাদের মাল্টিপ্লাইং মানে আছে তাদের কাজ করে। আরেকটা সেটা হচ্ছে যে ইন্ট্রা এন্ড এক্সট্রা সেলুলার অর্গানিজমের it can on both intra and extra সেক্ষেত্রে এটা এক্সট্রা সেলুলার। আর সেলের ভিতরে তার কয়টা কারণ দেখি। লাস্টের ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রা সেলুলার অর্গানিজম উভয়ের এগেইনস্টে কাজ করে। অর্থাৎ যদি মাইক্রোব্যাকটেরিয়াম বেসিলি ভিতরে থাকে তখন আমরা সেটাকে বলি ইন্ট্রাসেলুলার। সেলের ভিতরে থাকলে সে তাকে কিল করতে পারবে। আবার যদি সেলের বাহিরে থাকে, অর্থাৎ সেলের ভিতরে না কিন্তু কোনো টিস্যুতে আছে, ব্লাডের মধ্যে আছে, কিংবা সিএসএফ আছে, কোনো ফ্লুইডের মধ্যে আছে, সেলের ভিতরে নাই, সহজ কথা, সেটাকে বলি এক্সট্রা সেলুলার অর্গানিজম, দুইটাকে মারতে পারে। এটা বলা হচ্ছে কেন, আমি তোমাদেরকে ডেফিনেশনের মধ্যেই বলছি যে এটা কি করে একটা গ্রানুলার
হ্যালো, সবাই জি শুনতে স্যার। পাচ্ছ? আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে তৈরি করে শরীরের ভিতরে হতে পারে, বাইরের ভিতরে হতে পারে। সেক্ষেত্রে সে ওই দেখা যায় যে লেশনের ভিতরে ঢুকে থাকে। তো তখন আইসিইউ নিয়ে যায়, সেখানেও ঢুকতে পারে, সেটা বোঝানোর জন্য বলা হচ্ছে আর কি। তো এটাকে ইন্টারসেলুলার বেসিলাই বা ইন্টারসেলুলার অর্গানিজমের ভিতরে কাজ করতে পারে কেন? হচ্ছে এটা সেলের ভিতরে ফ্রিলি ঢুকতে পারে। হ্যাঁ, সেলের বলতে মেনলি বলতে হচ্ছে এমন হয় যে যখন বেশ অনেক সময়, তো তখন আইসোনিয়াজাইড সে ম্যাক্রোফেজের ভিতরেও ঢুকতে পারে। এক, দুই নাম্বার হচ্ছে অনেক সময় সে ভিতরে একটা ক্যাভিটি তৈরি করে, টিউবারকুলার ক্যাভিটি বলে, বুঝছো? আইসোনিয়াজাইড ঢুকতে পারে, এই জন্য এটাকে বলা হয় ইন্ট্রা এন্ড এক্সট্রাসেলুলার অর্গানিজম। দুইটার ভিতরে এটা কাজ করে। চারটা বা পাঁচটা? স্যার 4টা, কারণ হচ্ছে এটা মোস্ট অ্যাক্টিভ এন্ড চিপেস্ট ড্রাগ। সেকেন্ড হচ্ছে ওকে, স্যার এটা বোথ রেস্টিং এন্ড মাল্টিপ্লিকেটিং টিউবারকুলার ব্যাসিলার উপর কাজ করতে পারে। থার্ড এখানে হচ্ছে একটু স্যার পরে এই পয়েন্টটাতে একটু সমস্যা হয়েছে, তুমি এটা বাদ দিয়ে তবে এটা ড্রাগ হিসেবে কাজ করে এগেনস্ট বা ফর র্যাপিডলি মাল্টিপ্লাইং বেসিলাই। র্যাপিডলি মাল্টিপ্লাইং বেসিলাই এর ক্ষেত্রে সে টিউবারকুলোসাইডাল হিসেবে কাজ করে। আর যদি রেস্টলেস হয়, দুইটাকেই কিল করে, ব্যাপারটা এরকম না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, গেল দুইটা পয়েন্ট। তারপর দেন স্যার এটা বোথ ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার টিউবারকুলার ব্যাসিলার উপর কাজ করতে পারে, পেনিট্রেট কাজ করতে পারে। চার হচ্ছে অ্যাসিডিক এন্ড অ্যালকালাইন মিডিয়ামে, দুইটাতেই কাজ করে। তবে এখানে একটা মানে সতর্কতার বিষয় হচ্ছে যে যদি আমরা আইসোনিয়াজাইড কে শুধু আইসোনিয়াজাইড অ্যালোন ইজ ইউজড, দেন মাইক্রোব্যাকটেরিয়াম ডেভেলপ রেজিস্ট্যান্স টু ইট। অর্থাৎ শুধু যদি অনলি আমি আইসোনিয়াজাইড ইউজ করি, সাথে কোনো ড্রাগ না দেই, তাহলে রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। আচ্ছা, এবার আমরা চট করে এটা মেকানিজম অ্যাকশনটা একটু দেখে আসি। জি জি স্যার। স্যার। ঠিক আছে, এই তো একটা বক্সের মতো, এই বক্সটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম সেল। ঠিক আছে, মানে এটা হচ্ছে অর্গানিজমটা। আইসোনিয়াজাইড কি করে মাইক্রোব্যাকটেরিয়ামের ভিতরে ঢুকে, অর্গানিজমের ভিতরে ঢুকে। আচ্ছা, আমি এখানে বলি, তাহলে ইন্টারসেলুলার বলতে কি বোঝাচ্ছে? ম্যাক্রোফেজে পেনিট্রেট করবে। আচ্ছা, গুড, ভেরি গুড। মাইক্রো আইসোনিয়াজাইডটা কি করবে? মাইক্রোব্যাকটেরিয়ামের ভিতরে ঢুকবে। ঠিক আছে, ঢুকলো। আইসোনিয়াজাইডকে সংক্ষেপে আইএনএইচ বলা হয়। ঠিক আছে, আইসোনিয়াজাইডের ভিতরে ঢোকার পরে মাইক্রোব্যাকটেরিয়াল সেলের সেল ওয়াল নরমালি কিছু ডিফারেন্ট বা একটু ব্যতিক্রম কিছু প্রপার্টি আছে। মাইক্রোব্যাকটেরিয়াল সেল ওয়াল হচ্ছে মাইকোলিক অ্যাসিড দিয়ে তৈরি, যেটা কারণে মাইক্রোব্যাকটেরিয়াম বলি আমরা। সেল ওয়াল কি দিয়ে তৈরি? মাইকোলিক অ্যাসিড। মাইকোলিক অ্যাসিড, তোমরা এখানে দেখো লেখা আছে ডিক্রিজ মাইকোলিক অ্যাসিড। তো মাইকোলিক অ্যাসিড দিয়ে তৈরি হয়, এজন্য এটা না মাইক্রোব্যাকটেরিয়াম। তো আইসোনিয়াজাইড কি করবে? আইসোনিয়াজাইড এই মাইক্রোব্যাকটেরিয়ামের ভিতরে ঢুকবে। আইসোনিয়াজাইড হচ্ছে একটা প্রোড্রাগ। প্রোড্রাগ মানে আমরা মনে আছে কিনা, প্রোড্রাগ হচ্ছে যেটা অ্যাক্টিভ ফর্মে থাকে না, কিন্তু শরীরের ভিতরে ঢোকার পরে কোনো এনজাইম দ্বারা সে কি হয়, কনভার্ট হয়ে অ্যাক্টিভ হয়। তো আইসোনিয়াজাইডটা হচ্ছে প্রোডাক্ট। সে কি করে, মাইক্রোব্যাকটেরিয়াম সেল ওয়ালে কিছু এনজাইম থাকে, এই এনজাইমটা মাইক্রোব্যাকটেরিয়াম থেকে আসে। সেই এনজাইমটা হচ্ছে ক্যাটালেজ পার অক্সিডেজ।
সেই ক্যাটালাইজ পারঅক্সিডেজ আইসোনিয়াজাইডকে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করে। আইসোনিয়াজাইডটা অ্যাক্টিভ হওয়ার পর মাইক্রোব্যাকটেরিয়ামের যতগুলো এনজাইম আছে, বিভিন্ন রকমের এনজাইম সে রিলিজ করে, ওই এনজাইম গুলোর সাথে বাইন্ড করে, এবং এনজাইম গুলোকে বাইন্ড করে সে আইএনএইচ এ জিন যেটা, সেটাকে ইনহিবিট করে বা এটাকে আর কাজ করতে দেয়। ঠিক আছে, এটাকে বলা হয় আইএনএইচ এ জিন। আইএনএইচ এ জিন এই জিনটার সাথে ইন্টারেক্ট করার কারণে সে মাইক্রোনিক অ্যাসিড সিনথেসিস আর ঠিক মতো হয় না, তখন সেল ওয়ালটা উইক হয়ে যায়, এক পর্যায়ে সেল ওয়ালটা ব্রেকডাউন হয়। তো মাইক্রোব্যাকটেরিয়াম সেল ওয়াল ব্রেকডাউন হয়ে গেলে তখন টিউবারকুলোসাইডাল ইফেক্ট পাওয়া যায়। তো এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। ঠিক আছে, তো এখন এখানে একটা দুইটা জিনিস দেখার বিষয়। একটা হচ্ছে আইএনএইচ এ জিন, যেটা আমরা এখানে দেখতেছি আইএনএইচ এ জিন, এটা এই যে আইএনএইচ এ জিন, আর এটা হচ্ছে ক্যাটালিস্ট পারঅক্সিডেজ এনজাইম। এই দুইটা এনজাইম হচ্ছে আমাদের দেখার বিষয়। কোশ্চেন আসতে পারে যে এগেইনস্ট ডেভেলপ করতে পারে? আনসার হচ্ছে হ্যাঁ, ডেভেলপ করতে পারে। কিন্তু কি কারণে ডেভেলপ হয়? এক নাম্বার, রেজিস্ট্যান্স ডেভেলপ হতে পারে যদি আইসোনিয়াজাইডের সাথে এগেইনস্ট একটা এনজাইম যেটা ক্যাট জিও বলে, KAT তারপর ক্যাপিটাল জি, সংক্ষেপে ক্যাট জি এনজাইমও বলে। এই ক্যাট জি এনজাইমের সংখ্যা যদি বেশি বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়, তো যদি বেশি বেড়ে যায় আইসোনিয়াজাইড অ্যাক্টিভ হবে ঠিকই। মনে করো আইসোনিয়াজাইডের সামর্থ্য আছে, এক্সাম্পল দিচ্ছি আমি, জাস্ট ফর এক্সাম্পল 100 এনজাইমকে বাইন্ড করতে পারে সে। ক্যাটালাইজ পারঅক্সিডেজ দ্বারা অ্যাক্টিভ হয়ে সে 100 এনজাইমের সাথে বাইন্ড করতে পারে, কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম প্রোডাকশন করছে হচ্ছে 500 এনজাইম। তাহলে তার পক্ষে সব এনজাইমকে ইনহিবিট করা সম্ভব না, সব এনজাইমকে বাইন্ড করা সম্ভব না। তাহলে মাইক্রোনিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করা সব সময় সম্ভব হবে না। তো এটা একটা কারণ। যদি কোনো কারণে তোমরা লিখে নিতে পারো যে কজেস অফ ডেভেলপিং রেজিস্ট্যান্স এগেইনস্ট আইসোনিয়াজাইড। আইসোনিয়াজাইড এগেইনস্ট রেজিস্ট্যান্স কিভাবে ডেভেলপ করতে পারে? এক নাম্বার, ওভার প্রোডাকশন অফ এনজাইম দ্যাট আর ইনহিবিটেড বাই আইসোনিয়াজাইড। ওভার প্রোডাকশন অফ এনজাইমস দ্যাট আর ইনহিবিটেড বাই আইসোনিয়াজাইড। আইসোনিয়াজাইডের মাধ্যমে যে এনজাইমগুলা ইনহিবিট হওয়ার কথা, সেই এনজাইমগুলো যদি বেশি বেশি প্রোডাকশন হয়, তাহলে সব এনজাইমকে ইনহিবিট করা তার পক্ষে পসিবল হবে না। সেকেন্ড হচ্ছে, যেটা আসলে আমাদের করার কিছু নাই, হাতে থাকে না, সেটা হচ্ছে মিউটেশন অফ আইসোনিয়াজাইড বা আইএনএইচ এ জিন আর হচ্ছে ক্যাট জি এনজাইম। এই দুইটা যদি মিউটেশন হয়, আইসোনিয়াজাইড এ বা আইএনএইচ এ জিন আর হচ্ছে ক্যাট জি এনজাইম, তাহলে কি হয়? রেজিস্ট্যান্স ডেভেলপ করে। সেক্ষেত্রে আমাদের আর কিছু থাকে না। আর এই রেজিস্ট্যান্সটা আচ্ছা, রেজিস্ট্যান্স ডেভেলপ করে ফেললো, তুমি রেজিস্ট্যান্স ডেভেলপ মানে রেজিস্ট্যান্সের ওভারকাম করার জন্য করবা, একজন আনসার দাও। হ্যালো, ইয়েস, এটা ওভার প্রোডাকশন অফ জাইম এবং ওভার প্রোডাকশন অফ অথবা মিউটেশন অফ আইসোনিয়াজাইড এ বা আইএনএইচ এর মাধ্যমে কাজ করে না, সে অন্য দিকে কাজ করে, যার কারণে সেটাকে প্রিভেন্ট করতে পারবে। আচ্ছা, তো এটা ছিল মেকানিজম অফ অ্যাকশন। ঠিক আছে, আইসোনিয়াজাইডের কিছু প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি জেনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো। সেটা হচ্ছে আইসোনিয়াজাইড ইজ কমপ্লিটলি অ্যাবজর্বড ওরালি। মানে এটা ওরালি খেলেই এটা সরাসরি শরীরের মধ্যে কমপ্লিটলি অ্যাবজর্ব হয়, বডির সব জায়গায় পৌঁছায়, পেনিট্রেটস অল টিস্যু, সব টিস্যুতে পেনিট্রেট করে, টিউবারকুলার ক্যাভিটি যদি থাকে সেখানেও পৌঁছায়, অ্যাসাইটিক ফ্লুইড থাকলে সেখানে পৌঁছায়, নেক্রোটিক টিস্যু থাকলে সেখানে পৌঁছায়। ক্যাসিয়াস ম্যাটেরিয়াল, গ্র্যানুলোমেটাসিস যে লেশন, এটাকে বলে ক্যাসিয়াস। ওখানে কিছু ক্যাসিয়াস ম্যাটেরিয়াল তৈরি হয়, এগুলো প্যাথোলজিতে তোমরা পড়বা। সিএসএফ এর পৌঁছায়, মোট কথা সব জায়গায় পৌঁছায় যেখানে পৌঁছানোর প্রয়োজন হয়।
এই কারণে আইসোনিয়াজেটের এফিকাসিটা বেশি। অ্যাডভার্স ইফেক্ট, আমরা কি কি অ্যাডভার্স ইফেক্ট পাবো, পেশেন্ট এই অ্যাডভার্স ইফেক্ট গুলো নিয়ে আমাদের কাছে আসবে এবং এটার জন্য আমরা কি করব। প্রথম হচ্ছে 4টা অ্যাডভার্স ইফেক্ট লিখে রাখো, পরীক্ষার মধ্যে 4টা গড় গড় করে বলতে হবে। এক নম্বর হচ্ছে পেরিফেরাল নিউরাইটিস, পেরিফেরাল নিউরাইটিস। সেকেন্ড হচ্ছে হেপাটাইটিস। থার্ড হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হয় যে দুইটা, থার্ড হচ্ছে সাইকোসিস এবং সিজার। ফোর্থ হচ্ছে সিজার, সাইকোসিস এন্ড সিজার। তো সাইকোসিস এন্ড সিজার এই দুইটা হচ্ছে লেস কমন, সবচেয়ে কমন হচ্ছে পেরিফেরাল নিউরাইটিস এন্ড হেপাটাইটিস। এছাড়া আরো কিছু ছোটখাটো অ্যাডভার্স ইফেক্ট থাকতে পারে, যেমন স্যার লাস্ট অ্যানোরেক্সিয়া, এটা কি বলছেন স্যার? সিজার, সিজার বা কনভালশন বলে না, সিজার, এপিলেপসির সিজার, SEIZURE, সাইকোসিস আর এটা হচ্ছে সিজার। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানোরেক্সিয়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসকমফোর্ট, ফিভার, অ্যালার্জিক রিঅ্যাকশন, এগুলা বলবা তোমরা। হিমোলাইসিস হতে পারে যদি যে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি থাকে, বা সংক্ষেপে G6PD ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে হিমোলাইসিস হতে পারে। তাহলে এগুলো হচ্ছে প্রথম 4টা বলার পরে বাকিগুলো সাদা শুনতে চাইলে বলবা যে স্যার অ্যানোরেক্সিয়া হবে, জিআইটি ডিসকমফর্ট হয়, অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, ফিভার হতে পারে এবং হিমোলাইসিস হতে পারে যদি G6PD ডেফিসিয়েন্সি থাকে। এবার আসো পেরিফেরাল নিউরাইটিস কেন হতে পারে। আইসোনিয়াজাইড ড্রাগের কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের বডিতে একটা প্রয়োজনীয় ভিটামিন পাইরোডক্সিন বলা হয়, সেই ভিটামিনের পাইরোডক্সিন যেটা থাকে, পাইরোডক্সিন এক্সক্রিশন হয় বেশি, মানে বডি থেকে পাইরোডক্সিন বের হয়ে যায় বেশি বেশি। পাইরোডক্সিন যদি বডি থেকে বেশি বেশি বের হয়ে যায় এবং এটা যতটুকু বডিতে থাকে সেটাও ইউটিলাইজ করতে পারে না, তো এটাকে বলা হয় যে এরকম যে ইন্টারফারেন্স উইথ ইউটিলাইজেশন অফ পাইরোডক্সিন, মানে পাইরোডক্সিনের ব্যবহারে বাধা আসে। ইন্টারফারেন্স উইথ ইউটিলাইজেশন অফ পাইরোডক্সিন, এটা একটা কারণ। সেকেন্ড হচ্ছে ইনক্রিজড এক্সক্রিশন অফ পাইরোডক্সিন, অনেক পাইরোডক্সিন বের হয়ে যায়, এটা হচ্ছে সেকেন্ড কারণ। এই দুইটা কারণে পাইরোডক্সিনের অভাব হয় এবং পাইরোডক্সিন ইজ ভেরি ভেরি এসেনশিয়াল ফর নিউরাল প্রপার নিউরাল অ্যাক্টিভিটি, নিউরনের প্রত্যেকটা নিউরনের ভালোভাবে কাজ করার জন্য এই পাইরোডক্সিনের জরুরি। এই জন্য পেরিফেরাল নিউরাইটিস ডেভেলপ করে এটা যখন কমে যায়। তাহলে আমরা যেহেতু জানি এটা হতে পারে, বলা হয় যে 10 থেকে 20%, 10 to 20% পেশেন্টের ক্ষেত্রে এরকম হয়, ঠিক আছে। তারপর আমরা রিস্ক নিব না, আমরা করব কি, যেহেতু আইসোনিয়াজেড দিচ্ছি সাথে আমরা একটা পাইরোডক্সিন দিয়ে রাখবো 10 to 50 মিলিগ্রাম, 10 to 50 মিলিগ্রাম দিয়ে রাখবো। আর যাদের ক্ষেত্রে এই পেরিফেরাল নিউরাইটিস দেখা যায়, বলা হয় যে যদি ডোজ হাই ডোজ দেওয়া হয় তখন হয়, এবং সাথে যদি এইডস, ডায়াবেটিস, মেল নিউট্রিশন এগুলো থাকে সেক্ষেত্রে হয়, এরকম বলা হয়। কিন্তু তারপর আমরা কোনো রিস্ক নিব না, আমরা পাইরোডক্সিন দিয়ে দিব সাথে। আর সেকেন্ড যেটা হচ্ছে হেপাটাইটিস, হেপাটাইটিস হতে পারে বাট এটা সব পেশেন্টের ক্ষেত্রে হয় না, কমনলি হয় যারা অ্যালকোহলিক, যদি এলডারলি পেশেন্ট হয়, বয়স বেশি হয়, সেই ক্ষেত্রে হেপাটাইটিস হতে পারে। যদি হেপাটাইটিস নর্মালি সিরিয়াস কোনো হেপাটাইটিস হয় না, মাইল্ড হেপাটাইটিস হয়, কিন্তু সিরিয়াস হেপাটাইটিসও হতে পারে যদি রিস্ক ফ্যাক্টর থাকে। তো হেপাটাইটিসের সাইন সিমটম দেখা দিলে ওষুধটা কি করতে হবে, বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত যতটুকু বললাম এর মধ্যে কার কোনো সমস্যা আছে কিনা, কার কোনো বুঝতে অসুবিধা আছে কিনা। স্যার বুঝছি, সমস্যা নেই। তাহলে আমরা কি কি পড়লাম, প্রথমে আমরা পড়লাম টিউবারকুলোসিস কি, টিউবারকুলোসিসের সাইন সিমটম পড়লাম, টিউবারকুলোসিস কিভাবে ডায়াগনোসিস করতে হয় সেটা পড়লাম। ট্রিটমেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকল আছে, রেজিমিন আছে, ওটা আমরা এখনো পড়ি নাই, যেটা ন্যাশনাল গাইডলাইন
অথবা WHO গাইডলাইন অনুযায়ী আমরা সেটা শেষের দিকে পড়বো ইনশাল্লাহ। এরপর পড়লাম আমরা যে ড্রাগ, টিউবারকুলোসিসে কি কি ড্রাগ ইউজ হয়, ফার্স্ট লাইন ড্রাগ, সেকেন্ড লাইন ড্রাগ। এছাড়াও পড়লাম টিউবারকুলোসাইডাল ড্রাগ এবং টিউবারকুলোস্টেটিক ড্রাগ। এছাড়া ফার্স্ট লাইন ড্রাগের মধ্যে আমরা পড়ছি আইসোনিয়াজাইড। আইসোনিয়াজাইড কেন দেওয়া হয়, আইসোনিয়াজাইড কিভাবে কাজ করে, মেকানিজম কি, এবং আইসোনিয়াজাইড কেন আইসোনিয়াজাইড এগেইনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, কি কি কারণে রেজিস্ট্যান্স ডেভেলপ করে, রেজিস্ট্যান্স ডেভেলপ করলে কিভাবে ওভারকাম করতে হয়। তারপর আমরা শিখেছি যে কিছু ক্যারেক্টার বা কিছু প্রপার্টি, ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এটা কমপ্লিটলি অ্যাবজর্ব হয় ওরালি। অ্যাডভার্স ইফেক্ট গুলো পড়েছি, তার মধ্যে পেরিফেরাল নিউরাইটিস এন্ড হেপাটাইটিস কিভাবে হয় বা কেন হয়। সিএনএস টক্সিসিটি নিয়ে একটু কথা বলে ফেলি। সিএনএস টক্সিসিটি কেন হয়, এটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে, এই কারণে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে খুব সহজে চলে যায়, যার কারণে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে টক্সিসিটি করতে পারে। তো এটা হচ্ছে সিএনএস টক্সিসিটি তৈরি কারণ। এছাড়া আরো কিছু অ্যাডভার্স ইফেক্ট আমরা দেখলাম। আর এটার সাথে আরেকটা জিনিস আমরা জানবো, আচ্ছা এটা আপাতত আজকে দরকার নেই, নেক্সট ক্লাসে আমরা দেখবো ইনশাআল্লাহ। আমরা আরো বললাম যে আইডিয়াল অ্যান্টিটিউবারকুলার ড্রাগের ক্যারেক্টার কি ইত্যাদি। আচ্ছা তাহলে ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে, তোমাদের বাকি অংশ, বাকি ড্রাগগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যা 26 এর প্রেজেন্ট আছে স্যার, ওর কত নাই হ্যাঁ? শোনা যাচ্ছে না। রোল কত? 26 স্যার রোল 26, 7 আর 30 প্রেজেন্ট ছিল, ওরা ফার্স্টে জয়েন করতে পারেনি। রোল 26, তারপর রোল 7 7 27। আচ্ছা ওকে। আর কেউ? আর স্যার 30। 30। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আজকে তাহলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর স্যার 14 ব্যাচের রোল নাই। 14 ব্যাচে কে?